হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম দারুণ একটা ঘটনা নিয়ে। তোমাদের একটা এমন ঘটনা শোনাবো, সববার না গায়ে শিহরণ ঘটনা শুনতে শুনতে অনুভব করবে। তাহলে চলো, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। অবশ্যই তোমরা সাথে থাকো, অনেক কিছু ঘটনার মাধ্যমে জানতে পারবে, কারণ এখানে তোমরা জানো সত্য ঘটনা শোনানো হয়, সাথে তোমাদের সাথে ফুটেজও শেয়ার করা হয়। এবার তোমাদেরকে আমি ঘটনাটা বলি। ঘটনাটা ঘটে হচ্ছে আমার নিজের, আমরা যে শুটিং করি, আমার এক বান্ধবী, তার সাথে ঘটনাটা ঘটে। ও আমাকে বলে, শোনা, আমার জীবনে একটা ঘটনা ঘটেছে। যেহেতু তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, এর আগেও কিন্তু বেঙ্গলি ব্লগার সোনা আমাদের চ্যানেলে কিন্তু অন ক্যামেরায় শুটিং করতে গিয়ে আমি কিন্তু অনেক এরকম বন্ধু বলো, বান্ধবী বলো, যারা ওখানে হয়ে যায়, অনেক ভাই বোন, তাদের কিন্তু নিজের মুখ থেকে অভিজ্ঞতা আমি কিন্তু শেয়ার করেছি। আমার বেঙ্গলি ব্লগার শোনাতে আছে, শুটিংয়ের ফাঁকে যখন জাস্ট আমরা একটুখানি টাইম পেতাম, তখনই তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতো, কারণ তারা জানতো আমি একজন ইউটিউবার, আমার একটা সত্য ঘটনা চ্যানেলের বেস করে একটা চ্যানেল রয়েছে। তো আমাকে এই ঘটনাটা বলছে, তুমি এই ঘটনাটা যদি তোমার শুনে মনে হয় তুমি তোমার চ্যানেলে শেয়ার করতে পারো, আর তুমি আমার নামটা যদি না বলো তাহলেই ভালো হয়। তো আমি ওর একটা এখানে আমি কাল্পনিক নাম দিচ্ছি কল্যাণী। আমাকে কল্যাণী বলে যে আমার বাড়ি উল্টোডাঙ্গা, বাড়িটা কিন্তু আসল জায়গা বলছি, উল্টোডাঙ্গায় কল্যাণীর বাড়ি, নামটা আমি কাল্পনিক দিলাম। তো কল্যাণী বলছে যে আমার দিদা বাড়িতে আমার দাদু মারা যায়, সবে তখন আমার বিয়ে হয়েছে, বিয়েটা হওয়ার পরে পরেই আমার দাদু মারা যায়। আর যখন আমার বিয়ে ঠিক হয় না, তখন ওই বাড়ির লোক খুব একটা চিন্তার মধ্যে ছিল যে যদি এই সময় দাদু মারা যায় একটা, তখন তো বাড়ির মধ্যে বিয়ে টিয়ে এগুলো তো ঠিক, যতই হোক আমার মা পরগত্যে চলে এসছে, কিন্তু আমার দাদু, সে তো আমার মায়ের বাবা, ওই সময় বিয়েটা হওয়া একটা কি শোভনীয় ব্যাপার, ভালো দেখায়, একটা শোকের মধ্যে একটা শুভ কাজ হবে। তার জন্য সবাই খুব চিন্তার মধ্যে ছিল যে কিছু যেন না হয়। আর আমার দাদু এমনি খুব বয়স ছিলেন, ওনার বয়স হয়েছিল। তারপর দাদু, আমার ঠিক বিয়ের একটা মাস কমপ্লিট হলো না, আমার দাদু মারা গেল। আমাকে আমার মা ফোন করে বলল যে কল্যাণী, দাদু মারা গেছে, নতুন শ্বশুর বাড়ি, সবে একটা মাস হচ্ছে বিয়ে হয়েছে। তো আমি শ্বশুর বাড়িতে বললাম যে আমার এরকম দাদু মারা গেছে, আমাকে তো যেতে হবে একবার। তো তারা খুব ভালো, তারা তখন বলল যে আমরাও যাব। সাথে সাথে তারা একটা 4 চাকা গাড়ি টাটা সুমো বুক করলো। আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার দেওর, সবাই পরিবারের সপরিবারে সবাই আমাকে নিয়ে সপরিবারে চলে যায় আমার দাদু বাড়ি। আমার দাদু বাড়ি হচ্ছে বর্ধমান। দাদু বাড়ি যখন গেলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। যখন খবরটা পাই তখন বেলার দিকে। তারপর গাড়ি বুক করে গাড়ি আসলো, আমরা সবাই স্নান টান করলাম, সংসার গুছিয়ে রেখে আমরা বেরোতে বেরোতে অনেকটা সময় লাগে। তারপর ছুটে গেল গাড়ি বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমান তো অনেকটা দূর, ডিস্টেন্স তো কম না, অনেকটা সময় লাগে। সন্ধ্যাবেলা গেলাম, দাদু কিন্তু তখনও পর্যন্ত ছিল, মৃতদেহটা রাখা। জানি নাতনি আসছে, আর বাড়ির একটাই নাতনি আমি। যেতে কান্নাকাটি, খুব একটা খারাপ অবস্থা। মা তো একদম মানে মাটিতে শুয়ে পড়েছে, কারণ আমার মা এক মেয়ে। তারপর যাই হোক, দাদুর কাজটা সম্পূর্ণ হলো। আমরা ছিলাম রাত তখন প্রায় 9:30-10টার সময়। ওখান থেকে গাড়ি নিয়ে আবার বাড়ি রিটার্ন করলাম। বাড়ি আসলাম যখন, তখন মধ্যরাত। এরকম করে আস্তে আস্তে দিনগুলো কাটছে। মা ফোন করে করে কাঁদতো দাদুর জন্য। মা তো ওখানেই ছিল বর্ধমানে। মা সপরিবারে সবাইকে নেমন্তন্ন করলো, শ্রাদ্ধ শান্তি কাজ ঘাট কাজ সব হবে। আমাকে বললো, তুই জামাই একটু আগে যদি চলে আসিস, একটাই তো নাতনি, নাতনিরও কিন্তু অনেক কাজ থাকে, চলে আসলে ভালো হয়। আমি চলে গেলাম।
আমার হাজবেন্ডও ছুটি নিল, অফিসের গেলাম, ওখানে থাকছি। যেই দিনকে আমার দাদুর শ্রাদ্ধ শান্তি, বাড়িতে জমজম করছে, চারপাশে লোক, প্রচুর লোক, চারপাশে ভর্তি ভর্তি লোক। আমি বসে আছি, আমাকে আমার মা এসে বলছে, আমিও বাড়ির একটাই মাত্র সন্তান ছিলাম, মেয়ে, আর দেখ তুইও বাড়ির একটাই মাত্র আমার মেয়ে, কি যে কষ্ট হচ্ছে, আজ আমার মাটাকে কে দেখবে। তখন আমি বললাম, দিদাকে আমরা নিয়ে চলে যাব। মানে মাকে বললাম, তুমি নিয়ে গিয়ে রাখো দিদাকে, দিদা একা একা কি থাকবে, দাদু চলে গেল। তখন মা বলল, তোর দিদা যাবে না, এই মাটি আঁকড়েই পড়ে থাকবে, যাবে না। তো দিদাকে সেদিনকে শ্রাদ্ধ শান্তির দিন দিদা চুপচাপ এক কোণে বসে রয়েছে। দিদার তো সবই শেষ, কেউ নেই। একটা ছেলে থাকলে একটা সম্বল হয়, সে মারুক ধরুক যাই করুক, একটা কথা বলার লোক থাকে। দিদা বলছে, না, আমার স্বামী চলে গেল, তোর বাবা এই মাটিতে, এই বাড়িতেই, আমিও যতদিন বেঁচে আছি এই ভিটেতেই থাকবো। তখন আমার মা একটু মোটা গলায় চিৎকার করে বলল, ছাড়ো ওইসব, চলে গেল তো বাবা তোমাকে ছেড়ে দিয়ে, বাবা কি একবারও ভেবেছিল আমি চলে গেলে আমার বউটার কি হবে? ভেবেছিল? ভাবিনি তো। তুমি কেন চিন্তা করছো? বাবা কি তোমাকে মাথা দিব্যি দিয়েছে এখানে থাকো, আমাদের সাথে কলকাতায় চলো, ওখানে ভালো ভালো ডাক্তার আছে, ডাক্তার দেখাবো, এখানে থেকে কিচ্ছু হবে না। অনেক করে বোঝালাম। তারপর নতুন জামাই মানে আমার হাজবেন্ড গিয়ে বলল, তখন আমার দিদা বলছো বাবা, আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে যাক, 2 মাস পর এসে নিয়ে যাস। আমার মাকে বললো, আমার মা বলল, কেন 2 মাস পর কেন, আরও দরকার হয় 1 সপ্তাহ কাজের পর আমি বেশি থাকবো, একদম 1 সপ্তাহ পর যেখানে যা কাজ আছে সব করে নাও, 1 সপ্তাহ পর আমার সাথেই বাড়ি যাবে তুমি, সোজা বিধাননগর। তখন আমার দিদা বলল, ঠিক আছে তাই চলে যাব। কিন্তু আমরা জানি দিদা আসবে না, দিদা সবার চাপে পড়ে বলছে দিদা আসবে না ওই ভিটে মাটি ছেড়ে। যাই হোক, আমাদের কল্যাণী বলছে, তো সোনাদি তুমি বিশ্বাস করবে না, আমার দিদা আসবে না, আমরা সবাই জানি। তারপর শ্রাদ্ধ শান্তি যেদিনকে হচ্ছে, বাড়িতে গম গম করছে, চারপাশে লোক সবাই এসছে, কিন্তু কোথাও গিয়ে যেন দিদার মনটা খুব খারাপ। দিদাকে বোঝা যাচ্ছে দিদার শরীরটা খুব খারাপ লাগছে। দিদা না একদম চুপচাপ সিঁড়ির কোণে বসে রয়েছে, কারোর মধ্যে আসছে না, একা একা। সবাই আসছে, এসে দিদাকে খুঁজছে, দিদার জন্য শাড়ি কারি কারি জিনিস নিয়ে আসছে। দিদা না কোনো জিনিস হাতেও নিচ্ছে না, বলছে ওখানে রেখে দাও। দিদার মন মেজাজ স্বাভাবিক খারাপ হবেই, দিদা কি চিন্তা করছে বুঝতে পারছি না। অনেক বয়স, আমার দাদুরও মোটামুটি যখন মারা যায় তখন আমার দাদুর ওই ধরে নাও 82 বছর বয়স হয়েছিল। আর এদিকে দিদার যদি বলি তাহলে ওই ধরে নাও 75-76 বছর বয়স। দিদারও ভালো বয়স, দিদারও কুঁজো হয়ে গেছে, কিন্তু দিদা আসবে না। যাই হোক, আমাদের কল্যাণী বলে, সোনাদি আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেইটাই আমি আজকে তোমাকে বলবো। এতটা আমি বর্ণনাটা দিলাম যে আমার দাদু আমার বিয়ের পর মারা যায়। তো সেই দিনকে আমি দুপুরবেলা এত ভিড়ে আর ভালো লাগছে না, মাকে বললাম, মা আমি একটু ছাদে যাচ্ছি। তো মা বললো যা। জামাইও গেল। জামাই বলছে যে তোমার দিদার বাড়ির পরিবেশটা খুব ভালো, দেখো তোমার দাদু এরকম হট করে মারা গেল বলে এত তাড়াতাড়ি আসলাম, নাহলে হয়তো তোমার দাদু বেঁচেই থাকতো, হয়তো পরে আসতাম অবশ্যই ঘুরতে দিদা দাদুর কাছে। তো আমি বলছি হ্যাঁ। তা ও কথা বলতে বলতে হঠাৎ করে ওর একটা অফিস থেকে কল আসে। দুপুরবেলা ও আমাকে বলল কি, কল্যাণী আমি একটুখানি নিচে যাচ্ছি রুমে, তুমি দাঁড়াও, নালে নিচে চলে আসো, একা রইছো, আর চুলটা খোপা করো। চুলটা আমার ছাড়া ছিল, ও আমাকে বললো চুলটা খোপা করো। আমি বললাম ঠিক আছে। তা ও চলে আসে, আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছাদে কিছু গাছ লাগানো ছিল, ওই গাছ টাছগুলো দেখছি। হঠাৎ করে আমাকে পিছন থেকে আমার দাদুর গলায় আমাকে বলছে, কল্যাণী, ইরে মা
বিয়ের পর কেমন আছিস, পেছন দিয়ে কথাটা বলে। আমি না সাথে সাথে পিছনে ঘুরি, পুরো ঘেমে স্নান করে গেছি আমি। মানে ওই দাদুর গলা শুনে, দাদু তো মারা গেছে, দাদুরই তো শ্রাদ্ধর কাজ হচ্ছে। আমি ঘুরে দেখছি ছাদে কেউ নেই। আমি তড়িঘড়ি করে কোনো রকমে, চুলটা তো অতক্ষণ খোপা করিনি, চুলটা কোনো রকমে ওই খোপা, হাত খোপা করতে করতে আমি সিঁড়ি দিয়ে খুব তাড়াতাড়ি নামছি। তখন আমি নামছি, তখন আমার হাজবেন্ডের কথা বলা হয়ে গেছে, ও তাড়াতাড়ি উঠছে। আর এসে, মানে আমি এত জোরে নামছি, ও যদি আমাকে না ধরতো আমি সেদিন সিঁড়ি দিয়ে সত্যি পা স্লিপ করে পড়ে যেতাম। ও আমাকে ধরে, বলছি মা কি গো কল্যাণী, এত জোরে নামছো কেন, এক্ষুনি তো পড়ে যেতে, অঘটন ঘটাতে। এমনি তো একটা শোকের বাড়ি, তার মধ্যে কি পা ভাঙতে নাকি, কি হয়েছে? আমি তখন বললাম কি, জানো তো একটা জিনিস হয়েছে আমার সাথে, বিশ্বাস করবে তুমি বললে? তখন বলছে কি হয়েছে বলো। আমি তখন আমার হাজবেন্ডকে বললাম তুমি রুমে চলো আগে। তা আমার হাজবেন্ড বললো কেন, ছাদে যাব না? আমি বললাম না, আমি আর ছাদে যাবো না, তুমি রুমে চলো। সাথে সাথে রুমে গেলাম। আমাকে বলছে কি হয়েছে গো কল্যাণী, ভয় পেয়েছো কেন, তো ঘামছো কেন তুমি? আমি তখন বললাম জানো, আমি তো রোদে দাঁড়িয়েছিলাম, তুমি চলে আসলে, আর চুলটা ভেজা ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, চুলগুলো তো 1 বছর কাটতে পারবো না। আমি ভাবলাম চুলটা দাঁড়িয়ে নি, মানে রোদে দাঁড়িয়ে নি, চুলটা শুকিয়ে যাবে। আমাকে পুরো আমার দাদুর গলা, আমাকে বলছে কিরে কল্যাণী, বিয়ের পর এসছিস, কেমন আছিস, এইসব বলছে। কল্যাণী বলছে সোনা, তুমি বিশ্বাস করো না সোনাদি, আমার হাজবেন্ড শুনে হা হা করে অট্ট হাসি হাসলো। বলছে কি দাদু মারা গেছে তো, চারপাশে লোকজন, দাদুর কাজ হচ্ছে, দাদুর ফটো বসে বসে দেখছিলে, ওগুলো মনে মনে ভেবেছো, সেগুলোই তোমার মাথায় ঘুরছে। আমি বলছি হাত জোর করে তোমাকে দোহাই, তুমি অট্টহাসি হেসো না। আমি দাদুকে সত্যি সত্যি দেখিনি, আমি গলার আওয়াজ শুনেছি, ওটা আমার দাদুর আওয়াজ। আমি একমাত্র এই বাড়ির নাতনি, আমাকে আমার দাদু দিদা খুব ভালোবাসে। দাদু আমাকে এক কথায় চোখে হারাতো। কি বলছো তুমি, দাদুর কথা আমি জানবো না, আমি বুঝবো না? তো ও তখন একটু বিশ্বাস করলো, বলছে ঠিক আছে কল্যাণী, তুমি একটা কাজ করো, মাথাটা ঠান্ডা করো, একটু জল খাও, একটু রেস্ট করো, শোও। এই কিছুদিন আগে বিয়ের একটা ধকল গেল, তারপরে আবার এরকম দাদু চলে গেল, তোমার মাথায় একটা প্রেশার পড়েছে। আমাকে কল্যাণী বলছে সোনাদি, আমি বুঝতে পারছি না ও আদৌ আমার কথা বিশ্বাস করছে নাকি আমার স্বামী। ও আমাকে বলছে তোমার মাথায় ধকল পড়ছে, তুমি অনেক চিন্তা করছো, তুমি তোমার দাদুর ফটো দেখছিলে তার জন্য তোমার এরকম মাথার মধ্যে ঘুরছে, এইসব বুঝিয়ে আমাকে শোয়ালো। আমি না কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি, আমি আর কিছু বলিনি। সন্ধ্যাবেলা আমার মা এসে আমাকে বলল কল্যাণী ওঠ, কাজের বাড়িতে এরকমভাবে সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, ওঠ বলে মা বেরিয়ে চলে গেল। আমি উঠে বসে আছি। ঠিক কিছুক্ষণ পর দরজাটা ভেজিয়ানো ছিল, কেউ বাইরে দিয়ে গেটে নক করছে। আমি বললাম হাই তুলতে তুলতে, বললাম হ্যাঁ কে আছো, ভিতরে আসো, আমি উঠে গেছি। যতই হোক নতুন জামাই মেয়ে, হট করে তো কেউ ঢুকতে পারে না, কিন্তু আমার হাজবেন্ড আমার পাশে নেই, আমি একাই ঘুমাচ্ছি। তখন দেখলাম দরজা খুলে আমার মা ঢুকলো, ঢুকে বললো কি রে কল্যাণী, এখনো শুয়ে রয়েছিস? হ্যাঁ, বাড়ির একটা মেয়ে তুই, নাতনি, সবাই দেখ তো খোঁজ, তোকে খোঁজ করছে, গ্রামের সবাই এসছে, আবার তোর মধ্যে তোর নতুন বিয়ে হয়েছে, চল সেজে গুজে আয়, একটা ভালো কাপড় পরে, অত সাজারও দরকার নেই, একটা ভালো কাপড় জামা পরে আয়। আমি তখন বললাম কতবার বলতে হয়, এই তো কিছুক্ষণ আগে আমাকে জাগিয়ে গেলে, নাহলে তো দিব্যি ঘুমাচ্ছিলাম। যাচ্ছি, যাও। আমার মা বলছে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? জামাই বলল কি নাকি ছাদে তুই দাদুর কথা শুনেছিস, আবল তাবল বকছিলিস, এখন আবার বলছিস কিছুক্ষণ আগে এসে আমি তোকে জাগিয়ে দিয়েছি। মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? বিয়ের পরে সংসার করবি কি করে? 1 মাস হয়নি এখনই মাথা খারাপ হয়ে গেছে? শ্বশুর বাড়ির তো অনেক দায়িত্ব। আমি তখন মাকে বলছি ও মা, তুমি কিছুক্ষণ আগে এলে না, তুমি আমাকে বললে না এমা কল্যাণী কিরে ঘুমাচ্ছিস, এরকম শোকের বাড়ি, বাড়ি ভর্তি লোক, সবাই ডাকছে, ঘুমাতে নেই বলে তো তুমি চলে গেলে। আমাকে কল্যাণী বলছে সোনাদি, আমি সত্যি সেই দিন পাগল হয়ে যাচ্ছিলাম। আমার মা আমাকে বলল আমি আসিনি, আমি এখন আসলাম। আমি তো কীর্তনের যারা এসছে তাদেরকে জল খাবার দিচ্ছিলাম, তাদের খাবার দিয়ে হাত পা ধুয়ে তোর কাছে আসলাম, তারাও তোকে ডাকছে, ওখানে চল। আমি বলছি তুমি আসোনি মা, ঠিক করে বলো,
মা তখন বলল কি তুই কি ফাসলামি করছিস না মাথা খারাপ হয়েছে? এই ব্যাপারটা আমার মাথায় আসলো না। কল্যাণী বলছে সোনাদি আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি, যে দুপুরবেলা দাদু ডাকলো যে ইনি মারা গেছে, যার শ্রাদ্ধ শান্তি হচ্ছে, কাজ হচ্ছে। কিছুক্ষণ আগে মা এসে ডাকলো, মা বলছে ডিনাই করছে আমি আসিনি। কি হচ্ছে আমার সাথে? আমার হাজবেন্ডকে বললাম, আমার হাজবেন্ড বলল কি গো তোমার মাথায় কোনো গন্ডগোল নেই তো? হে কি একটা পাগলিকে বিয়ে করলাম শেষে। ও যেন অট্টহাসি হাসছে, ওর যেন আমার কথা বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, গেলাম বাইরে, ভালো করে সাজুগুজু করে গিয়ে কীর্তনে বসে আছি। নতুন বিয়ে হয়েছে, গ্রামের সবাই আসছে, আমাকে বলছে মা ভালো করে সংসার করিস, যাক গিয়ে তোর দাদুর আত্মাটা শান্তি পাক এটাই কামনা কর, তুই তো নাতনি বাড়ির একটাই, আর তোর মাও তো একা মেয়ে, তোর দিদাকে কিন্তু জোর করে নিয়ে যাস, নাহলে একা হয়ে যাবে, বেশি দিন বাঁচবে না। সবাই এসব বলছে, সবার কথা শুনছি, কিন্তু আমার সাথে যে দুটো ঘটনা ঘটে গেছে সেইটা কিন্তু আমি ভুলতে পারছি না। সবার মধ্যে ওইটা আমি আমার মাথায় ঘুরছি। যাই হোক, রাতের বেলা 9টার সময় উঠে আমি খাওয়া দাওয়া করলাম, করার পর আমি বললাম আমি রুমে গিয়ে শুচ্ছি, রুমে গিয়ে শুয়ে পড়ি। শুয়ে রয়েছি, ঘুম তো আসছে না, শুধু ভাবছি দুপুরের কথাটা আর সন্ধ্যাবেলার কথাটা, এইটাই আমার মাথায় ঘুরছে। কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড আসলো। আমার হাজব্যান্ড বলল কি গো মশারি ফশারি তোমাদের গ্রামে খুব মশা শুনলাম, আমাকে বলল শাশুড়ি মা তোমার দিদা যে জামাই একটু মশারি টশারি টাঙিয়ে নাও। তো মশারি টশারি কোথায় আছে তুমি জানো তোমার দিদার বাড়িতে? তখন আমি বললাম যে না আমি জানি না, তুমি একটা কাজ করো, তুমি মাকে গিয়ে বলো তো মশারি কোথায় আছে দিদার কাছে জেনে একটুখানি মশারি টাঙিয়ে দিতে। হ্যাঁ এখানে খুব মশা, কেন চারপাশে চাষের মাঠ তো, মশা বা সাপ খোপের একটা হতে পারে, ঢুকতে পারে, তার জন্য মশারি টাঙিয়ে শোয়াটাই ভালো। আমাকে কল্যাণী বলছে আমার স্বামীটা বেশ কথা শোনে। ও গেল, আমি চুপচাপ শুয়ে রয়েছি। ও গেল, যাওয়ার পর আমার মনে হলো রুমের মধ্যে গেট কিন্তু বন্ধ, আমি যে বিছানায় শুয়ে রয়েছি, আমি তো ঘুমাইনি, আমি এমনি শুয়ে রয়েছি ফোনটা হাতে, আর সামনে হচ্ছে একদম সোজাসুজি হচ্ছে ঘরের দরজাটা, ঘরের দরজাটা বন্ধ। মনে হলো ঘরের দরজার ভেতরে কে যেন হাঁটা চলা করছে, মানে চলাচল করছে ঘরের মধ্যে, আমি একা নেই, ঘরের মধ্যে কেউ একটা চলাফেরা করছে। তখন কল্যাণী খুব জোরে চিৎকার করে, বাড়িতে তখনও লোক 9:30টার সময় লোক থাকবে না? গ্রামে না যত রাতই হোক লোক কিন্তু নেমন্তন্ন থাকলে ঠিক আসে, গ্রামে ওরকম না, কারো সবাই চাষিপুষি মানুষ হাটে যায়, কেউ এইদিকে ওইদিকে কলকাতায় আসে, সবাইকে নেমন্তন্ন করলে বাড়ির 5জন, আর ওখানে তো গ্রামের দিকে কি পুরো বাড়ি ধরে পুরো ফ্যামিলিকে নেমন্তন্ন করে। আমাদের শহরের দিকে গিয়ে একজনকে বললো বা দুজনকে বললো, আর গ্রামের দিকে সবাইকে সপরিবারে নেমন্তন্ন করে। সপরিবারে নেমন্তন্ন করলে সবাই আসে, যদিও না আসে একজন দুজন, বাড়ির আরো বাকি সদস্যরা আসে। বাড়ি ভর্তি তখনও খাওয়া দাওয়া চলছে, লোক। আমার চিৎকার শুনে পুরো বাড়ির যত অনুষ্ঠানের লোক সবাই আমার ঘরে এসে বলছে কি হয়েছে কি হয়েছে। আমি তখন বলছি যে এই ঘরের মধ্যে কেউ একজন ছিল, কে ছিল সেটা বলতে পারছি না, প্রচন্ড ভয়তে কাঁপছি। আমাকে কল্যাণী বলছে সোনাদি তুমি বিশ্বাস করবে না, আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে এই ঘরের মধ্যে কিছু একটা আছে, কিন্তু কে আমি বুঝতে পারছি না। সবাই তখন বলল যে তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, তোমার গায়ে একটা বিয়ের গন্ধ আছে, তো যতই হোক তোমার দাদু মারা গেছে, এবার মৃত্যুর পর কি হয় বলো তো, মানুষ কিন্তু দেখবে অন্যরকম হয়ে যায়। বলছে তোমাকে একা একা রাখাটা ঠিক না। জামাইকে তখন বললো মেয়ের সাথে থাকো। জামাই বলল যে না আমি এত রিস্ক নিয়ে আজকে রাতটুকুনি থাকবো, সকালবেলা আমি ওকে নিয়ে চলে যাব, কারণ নতুন বিয়ে হয়েছে, যদিও ও খুব ভয় পাচ্ছে, শরীর খারাপ হয়ে যাবে, আমি ওকে নিয়ে সকালে বেরিয়ে যাচ্ছি। সকালবেলা রাতটুকুনি কাটিয়ে ভোরবেলা উঠে ব্রাশ করলাম, মা চা করে দিল, দিয়ে সকালবেলা তখনও পর্যন্ত প্যান্ডেল বাড়িতে অনুষ্ঠানের চেয়ার সবই পাতা, আমি আমার হাজবেন্ডের সাথে চলে আসলাম কলকাতায়। কলকাতায় আসার পর আমাকে কল্যাণী বলছে সোনাদি আমার এত জ্বর, 1 মাস জ্বর আমার শরীর থেকে নাবেই না, 1 মাস জ্বর, ডাক্তার বদ্যি ওঝা তান্ত্রিক সব করে ফেলেছে,
শ্বশুর বাড়িতে, কেন আমার সাথে যা হয়েছে সেটা আমার হাজবেন্ড এসে বলেছে, সব করে ফেলেছে, কিন্তু কোনো মতে আমার জ্বর কমে না, জ্বর নামেই না। জলপট্টি দিচ্ছে, তাবর তাবর ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছি, কোনো মতে কিচ্ছু হয় না। তারপর শেষে আমার মা আসলো। মাকে যখন বললাম তখন মা বলল যে জামাই, এখানে যখন কিছু হচ্ছে না তখন মেয়েটাকে আমি বাড়ি নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে রাখি, আমার কাছে কিছু দিন থাক, নতুন তো বিয়ে হয়েছে। তো বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি নিয়ে যান। তারপর যখন মায়ের কাছে আসি তখন দেখি দিদাও এসছে, মা দিদাকে নিয়ে এসছে। তখন আমি দিদাকে বললাম, দিদা জানো তো তোমার বাড়ি থেকে আসার পর আমার এরকম এরকম ব্যাপার হচ্ছে। দিদা তখন বলল যে নতুন বিয়ে হয়েছে তো নতুন একটা গায়ে গন্ধ থাকে, একা একা ছাদে চুল ছেড়ে উঠেছিস, একা একা ছিলিস। দেখ, যেখানে দাদুর মন্ত্র পড়া হচ্ছে, শ্রাদ্ধ শান্তি কাজ হচ্ছে, ওখানে কিন্তু শুধু শ্রাদ্ধ বাড়িতে যে শ্রাদ্ধ যার হচ্ছে সে তার আত্মা থাকবে, এটা কিন্তু ভুল। আশেপাশে যদি গ্রামের কেউ মারাও যায়, তার কাজ যদি ঠিক মতো না হয়, সেও কিন্তু দেখতে আসে, সেও আসে। হতে পারে অন্য কারোর গ্রামের কারোর আত্মা, সে তোকে বারবার করে জ্বালাতন করছিল, হতে পারে। তখন আমি বললাম তাহলে ছাদে তো দাদু ডেকেছিল দিদা, আমি তো ভুল শুনিনি, দাদুরই গলা ছিল। তখন বলছে ঠিক হয়ে যাবে, তো তুই আমার কাছে আয়। তখন আমার দিদা পেছনে বসে আমার এই গলার এখানটা হাতটা দিয়ে জড়িয়ে দিদা বলছে, দেখো বুড়ো, এটা তোমার নাতনি, একটা মাত্র নাতনি কল্যাণী। কল্যাণীকে তুমি কত ভালোবাসো, কি গো তুমি কল্যাণীকে ভয় দেখাচ্ছ বারবার করে? তুমি না দাদু, একদম ভয় দেখাবে না আমার মেয়েকে কিন্তু। এখন তো ওই তো আমাদের অবলম্বন, তুমি তো আমায় ছেড়ে চলে গেলে, এখন কল্যাণী যদি ভয় পায়, ওর যদি শরীর খারাপ হয়, বলো তো তোমার ভালো লাগবে না আমি দিদা হয়ে আমার ভালো লাগবে? তুমি যদি আশেপাশে থাকো, তুমি কিন্তু একদম ভয় দেখাবে না। আর সত্যি কথা, বছর কিয়া হওয়া পর্যন্ত আত্মা থাকে, আত্মা কিন্তু যায় না। রানী বলে, সোনাদি তুমি বিশ্বাস করবে না, সেই দিন রাত থেকে আমার জ্বর চলে যায়, আমার জ্বর চলে যায়, আমার শরীর ঠিক হয়ে যায়। আমি ওখানে 1 মাস গিয়ে থাকি, দিদা ছিল। 1 মাস পর আমার দিদার বাড়ি যাবার জন্য, মানে নাছোড়বান্দা থাকবে না, দেশের বাড়ি যাবে বর্ধমান। আমিও গেলাম দেশের বাড়ি, যেতে দিয়ে দিদাকে একদিন থেকে বাড়ি চলে আসলাম। পরের দিন শ্বশুর বাড়ি আসলাম, দিব্যি আমি সংসার করছি। আর ভয় পাওয়া, জ্বর বা দাদুর গলার শব্দ ডাকা, কিচ্ছু না, কিচ্ছু না। এইটা আমার জীবনে সত্যি ঘটেছে। আমাকে কল্যাণী বলেছে এই ঘটনাটা, আমাকে কল্যাণী অনেক দিন আগে বলেছিল, শুটিংয়ে যাই যখন কল্যাণী আমাকে বলেছিল যে এরকম হয়। শ্রাদ্ধ বাড়িতে বিশেষ করে পারফিউম ইউজ করা, তারপরে সুগন্ধি কোনো পাউডার ইউজ করা, চুল ছেড়ে রাখা, এগুলো করতে নেই, জানো তো। এখন কি বলো তো, আমরা খুব মডার্ন হয়ে গেছি তো। দেখবে শ্রাদ্ধ বাড়ি আমরা ঝিকঝাক চুমকি বসানো, খুব রঙিন কাপড় জামা শাড়ি পরে চলে যায়, চুল ছাড়া। অনেকে তো আমি দেখেছি শ্রাদ্ধ বাড়ি মাথায় ফুল লাগিয়ে যায়। ঠিকই শুনছো, আমি নিজে দেখেছি। শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে না বিয়ে বাড়ি বুঝতেই পারবে না। এখন তো হয়ে গেছে এরকম সব কিছু। এগুলো উচিত না। যখন তাদের সাথে খারাপ কিছু ঘটে যায় তখন বলে এটা কেন হলো, ওটা কেন হলো, কিন্তু তার পেছনেও এই যে আমাদের কল্যাণী নিজেই বলেছে, জানো তো সোনাদি, আমার মনে হয় চুল ছেড়ে উপরে দাঁড়িয়েছিলাম ভর দুপুর বেলা, ওই জন্যই আমার দাদু আমাকে ধরেছিল। ভাবো তো কিরম লাগলো, অবশ্যই বলো। সত্য একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, কারণ এগুলো না মানুষের এখনো পর্যন্ত জানাটা দরকার। দেখো জানে কিন্তু অনেকেই, কিন্তু তাও জেনে বুঝে অনেকে ভুল করে, আবার অনেকে না জেনেও কিন্তু ভুল করে। আর বেশি বেশি করে কি বলো তো, যদি শেয়ার করো তাহলে যখন মানুষ খুব তাজা তাজা জিনিসগুলো জানবে, তখন আশা করি এই ভুলগুলো আর করবে না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, কমেন্টটা পড়তে হবে তো। আচ্ছা চলো নামগুলো তাড়াতাড়ি বলি। প্রথম হচ্ছে আমাদের বৃষ্টি, বিন্দাস লাইভ, ও তো আজকে খুব হাসছে আমি জানি। আচ্ছা, অভিজিৎ নাথ, বাবা। তো চলো নেক্সট হচ্ছে 38 স্বর্ণালী 10B, রিনা সিনহা, SK কালিম দাদাভাই, শ্যামল ভট্টাচারিয়া, নো ওয়ান ভাই, মৌ বং ব্লগার, সুমনা ভট্টাচারিয়া,
সুদীপ্তা ব্যানার্জি, সোমা দেবনাথ, বনানী কর্মকার দিদিভাই আমাদের সব চ্যানেল কিন্তু ফলো করে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। যারা যারা আমাদের 3টে চ্যানেলে ভিজিট করো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ সাথে, কেন তোমরা এরকমভাবে পাশে আছো বলেই কিন্তু আমরা আছি। পূজা যাদব, পিয়ালি, টিনা আচার্যি, সোনালী পল, দেবাশিস ভট্টাচার্য, সুবীর বণিক, রীনা চক্রবর্তী, জল্পনা মজুমদার, জয়িতা লাইফস্টাইল, মঞ্জুষা নন্দী, সুপর্ণা, জয়িতা লাইফস্টাইল এটা একবার বলেছি, মঞ্জুরি বসু, আব্দুল হক ভাই, শুভশ্রী ফুড হাউস, অনেক বড় নাম, প্রদীপ দাস, মৌ ঘোষ, আচ্ছা, অনির্বাণ ঘোষ, ঈশানু মান্না, পিয়ালি ভারদ্বাজ, সুজাতা দাস, সুমন রয়, অন্তরা বোনের নামটা বলা হয় না। অন্তরা কিন্তু প্রতিকটা কমেন্ট করে। অন্তরা আমাকে বলেছে দিদিভাই আমার নামটা কেন বলছো না। অন্তরা ড্যান্স, রেখা অধিকারী, সমিতা মণ্ডল, পাপ্পু দে, অ্যারিনা জয়, তনু নন্দী। আচ্ছা, তনু আমাকে কিছু বলেছিল। তনু বলেছিল হাই দিদিভাই, খুব মিষ্টি লাগছে তোমায় দিদিভাই, ফার্স্ট লাইক কমেন্ট। আর দিদিভাই আমি তোমায় হোয়াটসঅ্যাপে একটা ঘটনা পাঠিয়েছি। আর আচ্ছা হ্যাঁ, এখানে খুব ভালো জিনিসটা ধরেছি, মাথায় ছিল। আচ্ছা তনু, তোমাকে একটা কথা বলি, হোয়াটসঅ্যাপে তুমি যে ঘটনাটা পাঠিয়েছো 25 তারিখের পর আমি যদি পাই সিন করব, তাহলে পরে যদি থাকে অবশ্যই আমি ঘটনাটা শেয়ার করব, কারণ 25 তারিখে ফোনটা আমায় দেবে, দোকানে আছে, কথা হয়ে গেছে, আমি গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আর আমার সাথে একটা প্রায় কয়েক বছর ধরে ঘটনা ঘটে। আচ্ছা, তোমার ইউটিউবের শর্টস ভিডিওতে আমি তোমায় বলেছিলাম তো, তুমি আমায় বলেছিলে আমি জানাতে, আমি সব কিছু হোয়াটসঅ্যাপে, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমি জানিয়ে দেবো। তো সুব্রত রয়, সন্তুর দুনিয়া, মন্টু, ভক্তিগীতি, বর্ণালী মল্লিক, সুপর্ণা, তাপস কুমার ঘোষাল, উনি থাকেন মুম্বাইতে। উনি আজকে খুব সুন্দর কমেন্ট করেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই ওনার কমেন্টটা পেয়েছি আমি। সৌমিক মজুমদার, মৌয়া পাল, স্বপ্না হালদার, রীনা চক্রবর্তী, হাউস ওয়াইফ কিচেন, প্যান্থার গেমিং ওয়াইটি, মৌ চক্রবর্তী, শুভঙ্কর ঘোড়ই, রত্না সরকার, পূজা যাদব, গেমার শুভ, সুপর্ণা হালদার, মিলি চক্রবর্তী। ব্যাস, আজকের মতো এতটাই রাখবো। আর আজকের মতো এতটা রাখবো না, আজকে কিন্তু সববার প্রত্যেকের কিন্তু আমি নাম তোমাদেরকে শুনিয়ে দিলাম, রাগারাগি করার কোনো জায়গা নেই। এরপরেও যদি মিস হয়ে যায় তাহলে কমেন্টে লেখো। আগামীকাল ঠিক রাত 10:30টায় আসছি ঘটনা নিয়ে, সাথে থাকবে। আজকের ঘটনাটা যেহেতু বললাম আমরা যে শুটিং করি তোমরা সবাই জানো, ওখানেরই আমার সাথে সে কাজ করে, তার জীবনের একটা সত্য ঘটনা বর্ধমানে গিয়ে হয়। চলো আজকের মতো গুড নাইট।